আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমরা আলোচনা করব হেপাটোলজির পার্ট 2 অর্থাৎ পরবর্তী অংশ নিয়ে। প্রথমে যে টপিকটি আলোচনা করব সেটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ বা সিএলডি অথবা সিরোসিস অফ লিভার নিয়ে। তো সিরোসিস অফ লিভার যে পেশেন্টগুলো, এই পেশেন্টগুলো কিন্তু আমাদের কাছে মানে আমাদের জিপিদের কাছে যেটা আসবে, এটা কিন্তু ম্যাক্সিমামই ডায়াগনোসড কেস। মানে তার কাছে দেখবেন যে একটা মানুষ আসছে, তার একটা হেপাটিক ফেসিস একটা মানুষ, তার হচ্ছে হাতে অনেকগুলো কাগজ, সে পেটটা একটু ফোলা, এরকম একজন মানুষ আপনার কাছে আসছে, এরকম আর কি দেখবেন। আমাদের এই জন্য আসলে আর্লি স্টেজের ফিচারগুলো খুব একটা পাবো না, মানে অ্যাসিমটোমেটিক পেশেন্ট আমরা খুব কম পাবো, বা নন স্পেসিফিক সিমটম এগুলো আমরা খুব কম পাবো। আমরা যেটা পাবো সেটা হচ্ছে পেশেন্ট এসে বলবে আমার পেটটা অনেক ফুলে যাচ্ছে, এর আগেও ফুলে গিয়েছে এবং পানি বের করে নেওয়া হয়েছে, আবার এরকম ফুলে যাচ্ছে, এটার চিকিৎসা করানোর জন্য আমি আসছি। মানে মোর দেন 95% কেসে আপনাদের সাথে এটাই হবে। এছাড়াও কিছু পেশেন্ট আমরা পাবো যেটা হচ্ছে আমরা আর্লি স্টেজের পেশেন্ট পাবো এবং আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো। তো কিভাবে আসতে পারে সেগুলো? পেশেন্ট আসতে পারে হচ্ছে অ্যাসিমটোমেটিক, যেটা আমরা ইনসিডেন্টাল ডায়াগনোসিস করব অন্য কোনো সিমটম নিয়ে বা অন্য কোনো ডিজিজ নিয়ে ইনভেস্টিগেশন করতে, যে ইনসিডেন্টালি আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো। অথবা সে ইনিশিয়ালি আমাদের কাছে অ্যানোরেক্সিয়া, টায়ার্ডনেস, ফ্যাটিক এই নন স্পেসিফিক সিমটম গুলো নিয়ে আসতে পারে। অথবা সে হচ্ছে আমাদের কাছে যেটা আসতে পারে সেটা হচ্ছে হেমাটেমেসিস, মেলেনা, এই জিনিসগুলো নিয়ে আসতে পারে। যেমন সে এসে বলবে যে আমার বমি হয়েছে এবং বমির সাথে রক্ত গিয়েছে, অথবা আমার কালো পায়খানা হচ্ছে। এগুলো হলে তখন আমরা যে ডিডি গুলো মাথায় রাখবো তার মধ্যে সিএলডি অন্যতম। এছাড়া মেইনলি আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে লাস্ট যে পয়েন্টটি, সেটা ডিস্টেনশন অফ অ্যাবডোমেন, তার পেট ফুলে যাচ্ছে, পেটে পানি জমেছে, এরকম কমপ্লেইন নিয়ে আসবে। তো আমরা এই ফিচারগুলো যখন দেখব তখন আমরা সিএলডি মাথায় রাখবো এবং সেটা মাথায় রেখেই আমরা জেনারেল এক্সামিনেশনে যাব। জেনারেল এক্সামিনেশনে আমরা কি কি খুঁজবো? তার গাইনোকোমেশিয়া আছে কিনা, স্পাইডার নেভি আছে কিনা, তার ইডেমা আছে কিনা, ইউজুয়ালি থাকে, জন্ডিস ইউজুয়ালি থাকে, এবং পালস এবং ব্লাড প্রেশার, এগুলো আমরা দেখব। অ্যাবডোমেনে কি দেখবো? অ্যাবডোমেনে আমরা দেখবো যে হচ্ছে অ্যাসাইটিস, এটা হচ্ছে ফ্লুইড থ্রিল বা শিফটিং ডালনেস, এটা দিয়ে আমরা বুঝতে পারি, এবং স্প্লিনোমেগালিটা আমরা দেখে নিব। তো এইসব পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি অ্যাসাইটিসটা তো মানে অনেক এত বেশি থাকে যে আসলে কোনো এক্সামিনেশন করা ছাড়াই জাস্ট দেখে বা হাত দিয়েই বোঝা যায় যে পেশেন্টের অ্যাসাইটিস আছে। তো কি ইনভেস্টিগেশন করব? আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে সব ইনভেস্টিগেশন করা থাকবে, এবং আপনি তার যে ফাইল এই চেক করলে এই সবগুলো ইনভেস্টিগেশন আপনি পাবেন। যদি না করা থাকে তাহলে এই ইনভেস্টিগেশন গুলো আমাদের করতে হবে। কি করব? আমরা হচ্ছে প্রথমে করব হচ্ছে সিবিসি। সিবিসিতে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে পেশেন্টের সবগুলো সেল কাউন্ট কমে যেতে পারে, তার মানে পেশেন্টের হচ্ছে প্যানসাইটোপেনিয়া থাকতে পারে। এবং সবার সবগুলো ফিচারের মধ্যে আপনাকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট কত কমে গিয়েছে এটা খেয়াল করতে হবে। এরপরে আমরা কি দেখবো? এটা হচ্ছে এসজিপিটি। এসজিপিটি আমরা জানি এখানে সিএলডি তে বাড়তে পারে, এই জন্য আমাদের এসজিপিটিটা চেক করতে হবে। এরপরে আমরা করব হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন এবং ইলেকট্রোলাইট। আমরা জানি আমাদের সিএলডি তে হেপাটোরেনাল সিনড্রোম হয়, অর্থাৎ রেনাল ফেলার ডেভেলপ করতে পারে, এই জন্য ক্রিয়েটিনিনটা জানা দরকার। এবং এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট। তো এই ধরনের পেশেন্টরা যেহেতু ডায়াবেটিক্স পেয়ে আসে অনেকদিন থেকে, এটা আমাদের কোয়াকরা পর্যন্ত প্রেসক্রাইব করে থাকে ডায়াবেটিক্স গুলো, যে কোনো অ্যাসাইটিস বা ইডেমার ক্ষেত্রে, এই জন্য তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকতে পারে। এই জন্য আমরা সিরাম ইলেকট্রোলাইটটা চেক করব। এরপর আমরা দেখবো হচ্ছে প্রথ্রম্বিন টাইম। এখানে প্রথ্রম্বিন টাইম প্রলং হতে পারে, যেহেতু লিভারটা হচ্ছে ঠিকমতো কাজ করতে পারছে না, এই জন্য প্রথ্রম্বিন টাইম বাড়তে পারে। আমরা এখানে আলট্রাসোনোগ্রাফি করব। আলট্রাসোনোগ্রাফি দিব হোল অ্যাবডোমেনের। এখানে কি পাবো? আলট্রাসোনোগ্রাফিতে সরাসরি বলে দিবে হচ্ছে সিএলডি, সাথে পেশেন্টের অ্যাসাইটিস থাকবে এবং স্প্লিনোমেগালি থাকবে।
লিভারে কি পাওয়া যাবে, ইকো টেক্সচারটা হবে কোর্স ইকো টেক্সচার, এবং লিভারটা অনেক ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই শ্রিঙ্ক হয়ে যায় আর কি, ছোট হয়ে যায়। তবে স্পেসিফিক কিছু কন্ডিশনে সেখানে লিভার বড় থাকতে পারে, যেমন অ্যালকোহলের কারণে যদি কোনো সিএলডি হয় বা হিমোক্রোমাটোসিস, এই কজগুলোতে সিএলডি হয়, সেক্ষেত্রে কিন্তু লিভার বড় থাকে। এগুলো আনকমন কজ আমাদের দেশে। তো আমরা হচ্ছে এখানে মেইনলি শ্রিঙ্কেজ পাবো লিভারের। এবং আমরা পেশেন্টকে এন্ডোস্কোপি করতে দেবো। কেন এন্ডোস্কোপি করতে দেবো? আমরা চেক করব যে পেশেন্টের ভ্যারিস ডেভেলপ করেছে কিনা। যদি ভ্যারিস ডেভেলপ করে, সেক্ষেত্রে আমাদের সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, কারণ এখানে হেমাটেমেসিস যেটা হবে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই লাইফ থ্রেটনিং কন্ডিশন। এবং আমরা যেটা করব অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি করব। তো অ্যাসাইটিক ফ্লুইড আমরা স্টাডি করব হচ্ছে যদি আমরা ডায়াগনস্টিক পারপাসে আর কি। আর যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্যারাসিন্থেসিস করে ফ্লুইডটা আমরা বের করে ফেলে দিব। অ্যাসিটিক ফ্লুইড যদি আমরা স্টাডি করি তাহলে কি পাবো? এটা এক ধরনের, এটা এখানে প্রোটিনের পরিমাণ কম থাকবে, এবং আমরা এর কজ খুঁজে বের করার চেষ্টা করবো। কারণ আমরা জানি হেপাটাইটিস বি হচ্ছে মোস্ট কমন কজ আমাদের দেশে। এছাড়াও হেপাটাইটিস সি দিয়ে আমাদের এখানে সিএলডি হইতে পারে। সুতরাং আমরা এই কজটাও খোঁজার চেষ্টা করব। তো আমরা পেশেন্টের হিস্ট্রি নিলাম, পেশেন্টকে এক্সামিনেশন করলাম, পেশেন্টের ইনভেস্টিগেশন করলাম। এখন পেশেন্টকে হচ্ছে ট্রিটমেন্ট দিব। পেশেন্টের কি ট্রিটমেন্ট দিব? আমরা হচ্ছে ডায়ুরেটিক্স দিব, যেহেতু তার অ্যাসাইটিস হয়েছে এবং ইডিএমা ডেভেলপ করেছে, এই জন্য ফ্লুইডগুলো বের করে দেওয়ার জন্য আমাদের কিন্তু ডায়ুরেটিক্স দিতে হবে। এখানে ফ্রুসিমাইড এবং স্পাইরোনোলেকটন দুটাই দিতে হবে। এখানে আলাদা আলাদা করে লেখা আছে, কিন্তু এটা কম্বিনেশনে পাওয়া যায়, যেমন ফুসিড প্লাস ফ্রুলাক, এই ধরনের ওষুধগুলো আমরা প্রেসক্রাইব করবো। এখানে মাথায় রাখতে হবে এই ওষুধগুলো আমরা হচ্ছে মর্নিং এবং দুপুর আর কি, দুপুরের সময় এবং সকালে, এই দুইটা সময় দিব। কারণ হচ্ছে যদি রাতে দিই তাহলে কিন্তু পেশেন্টের বারবার ইউরিনেশন করতে যাওয়ার কারণে স্লিপ ডিস্টারবেন্স হবে। তো পেশেন্টদের কিন্তু অ্যানোরেক্সিয়া এবং ডিসপেপসিয়া থাকে, এই জন্য তাদের আমরা ডমপেরিডন এবং ওমিপ্রাজল দিব, এবং পেশেন্টকে কিছুদিনের জন্য রিফাক্সিমিন দিব, যেন হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ না করে। মোস্ট ইম্পর্টেন্টলি তাকে দিতে হবে হচ্ছে ল্যাকটুলোজ। ল্যাকটুলোজ কেন দিব আমরা? কারণ হচ্ছে পেশেন্টের যদি কনস্টিপেশন থাকে তাহলে কিন্তু হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করে যাবে। তো পেশেন্টকে বলতে হবে যে আপনি খেয়াল রাখবেন আপনার যেন দৈনিক কমপক্ষে 2 বার পায়খানা হয়। 2 বার পায়খানা যদি না হয় তাহলে এই ল্যাকটুলোজের পরিমাণ বাড়াইতে হবে। এবং এই যে পোর্টাল হাইপারটেনশন হচ্ছে পেশেন্টের, এই পোর্টাল হাইপারটেনশনটা প্রিভেন্ট করার জন্য তাকে কিন্তু প্রোপানোল দিতে হবে। প্রোপানোলটা আমরা কিভাবে দেবো? এটা ফিক্সড কোনো ডোজ নাই। আমরা হচ্ছে প্রোপানোল না দেওয়া অবস্থায় তার হার্ট রেটটা দেখবো, এবং প্রোপানোল দেওয়ার পরে তার হার্ট রেট কত হচ্ছে এভাবে দেখবো। এমন ভাবে ডোজটা অ্যাডজাস্ট করব যেন তার হার্ট রেট 25% কম হয়। অর্থাৎ তার যদি প্রথমে হার্ট রেট থাকে হচ্ছে 100, প্রোপানোলের ডোজ এইভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন প্রোপানোল খাওয়ার পরে তার হার্ট রেট হয় 25 কমে 75। এই ট্রিটমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আমরা তাকে একটা ইনিশিয়াল ট্রিটমেন্ট দিয়ে অবশ্যই একজন ইন্টার্নিস্ট অর্থাৎ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট অথবা হেপাটোলজিস্টের কাছে রেফার করব, এবং সাথে কিছু অ্যাডভাইস দিয়ে দিব যে আপনার যেহেতু এটা একটা লিভারের সমস্যা, সুতরাং যেসব কাজ, যেসব ওষুধ আপনার লিভারকে প্রেসারে ফেলে দেয়, মানে লিভারের উপরে স্ট্রেস তৈরি করে, এই ধরনের কিছু জিনিস আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যেমন হচ্ছে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথার ওষুধ খাবেন না, কোনো ঘুমের ওষুধ খাবেন না, এবং প্যারাসিটামল খাবেন না। শুধুমাত্র একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি এই ওষুধগুলো খেতে পারবেন। এবং আপনার যেন কনস্টিপেশন না হয়, অর্থাৎ আপনার দিনে যেন অবশ্যই 2 বার পায়খানা হয়। এবং প্রোটিন, বেশি বেশি প্রোটিন খাইতে বলতে হবে। এটা আমরা কিভাবে বলি? আপনি ডিমের সাদা অংশ খাবেন, দিনে 2টা বা 3টা ডিমের সাদা অংশ খাবেন, যেন আপনার হচ্ছে প্রোটিনের চাহিদাটা পূরণ হয়। এখানে 1.2 থেকে 1.5 গ্রাম পার কেজি পার ডে বলা হয়েছে, কিন্তু এগুলো হিসাব করে দেয়া আসলে মুশকিল, এবং পেশেন্টদের মানে কমপ্লায়েন্স ডেভেলপ করাও মুশকিল। এর জন্য সহজ ভাষায় আপনি ডিমের সাদা অংশ খেতে বলতে পারেন। এবং সল্ট রেস্ট্রিকশন করতে হবে, ওয়াটার রেস্ট্রিকশন দরকার হয় না, তবে যদি সিভিয়ার কেসে সেক্ষেত্রে ওয়াটার রেস্ট্রিকশন করতে হয় অনেক ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের সিএলডি নিয়ে পড়াশোনা। এরপরে যে টপিক সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এটা আমাদের মডার্ন সিটি লাইফে খুবই ইমার্জিং এবং খুবই কমন একটা ডিজিজ। এটা হচ্ছে আমাদের যেহেতু
মানে কি বলবো, সেডেন্টারি লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট অনেক চেঞ্জড, সেই অনুযায়ী আমাদের এই ডিজিজটা কিন্তু খুবই কমন হয়ে যাচ্ছে। আমাদের ইনসিডেন্টাল ফাইন্ডিংস মানে যে কোনো কারণে আলট্রাসোনোগ্রাফি করতে গেলে দেখা যাচ্ছে যে এখানে ফ্যাটি চেঞ্জ ইন লিভার, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এই ব্যাপারগুলো আমরা পাচ্ছি। তো পেশেন্ট সাধারণত 40 থেকে 50 বছর বয়সের হয় এবং অবেজ পেশেন্ট হয় আর কি, কোনো সিমটম থাকে না, তবে কিছু ক্ষেত্রে কিছু নন স্পেসিফিক সিমটম থাকতে পারে। নন স্পেসিফিক সিমটম যেমন ফ্যাটিক হচ্ছে, মাইল্ড আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এইগুলো থাকতে পারে, ইউজুয়ালি থাকে না আর কি, একদম অ্যাসিমটোমেটিক থাকে। তো পেশেন্টের আমরা অন এক্সামিনেশনে সবচেয়ে বেশি যেটা দেখবো সেটা হচ্ছে বিএমআই, কারণ এই পেশেন্টদের দেখা যাচ্ছে যে যাদের বিএমআই 30-র বেশি তাদের কিন্তু প্রায় 70% মানুষের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ডেভেলপ করে থাকে আর কি। এই জন্য বিএমআইটা খেয়াল করতে হবে, এবং বিএমআইটা এখন লাগবে কারণ আমরা ট্রিটমেন্টের সময় আমরা বিএমআই ধরে ট্রিটমেন্ট দিব। তো ইনভেস্টিগেশন করবো আমরা কি এএলটিএসটি দেখবো, সাধারণত ডাবলের বেশি হয় না, মানে একটু বাড়ে আর কি, ডাবল হয় না সাধারণত। এবং আলট্রাসোনোগ্রাফি করবো হেপাটোবিলিয়ারি সিস্টেমে আলট্রাসোনোগ্রাফি করলে এখানে তো বলেই দিবে হচ্ছে এটা ফ্যাটি চেঞ্জ ইন লিভার বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তো এক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, তার লিপিড প্রোফাইলটা দেখতে হবে, এবং তার হাইপারটেনশন আছে কিনা। আমরা জানি যে এই ফ্যাটি লিভার ডিজিজ বা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এই ডিজিজগুলোর ক্ষেত্রে কিন্তু হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ডিসলিপিডিমিয়া এগুলো কিন্তু এবং ক্লোজলি রিলেটেড, এবং এই পেশেন্টগুলো ইউজুয়ালি অনেক অবেজ হয়। এই জন্য আমাদের এগুলোকে ফোকাস করে ইনভেস্টিগেশন করতে হবে, কারণ এই জিনিসগুলো যদি ডিসঅর্গানাইজ থাকে, মানে কন্ট্রোলের বাইরে থাকে, তাহলে কন্ট্রোল করতে হবে। তো ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্ট এখানে দেওয়ার আসলে কিছু নাই, এখানে ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট লস করানো। কতটুকু ওয়েট লস করবে? একজন পেশেন্ট তার যতটুকু ওজন আছে তার 10% ওয়েট লস করবে, অর্থাৎ প্রত্যেক 10 কেজির জন্য 1 কেজি। কোনো পেশেন্টের ওয়েট যদি 70 কেজি হয় তাহলে সে 7 কেজি কমাবে, কোনো পেশেন্টের ওয়েট যদি 80 কেজি হয় তাহলে 8 কেজি কমাবে, কোনো পেশেন্টের ওয়েট যদি 60 কেজি হয় তাহলে 6 কেজি কমাবে। তো এখানে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমরা যেটা বলে দিব যে ডায়েটারি অ্যাডভাইস দিব যে আপনি কার্বোহাইড্রেট এবং মিষ্টি জাতীয় খাবার যেগুলো, এগুলো অবশ্যই খাবেন না, তৈলাক্ত খাবার খাবেন না, এবং তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা আমরা কিছুটা বলে দিব, যেটা আমরা এক্সারসাইজ অংশে শিখেছি যে প্রত্যেকদিন মিনিমাম 30 মিনিট করে জোরে জোরে হাঁটবেন, যেন আপনার বুক ধড়ফড় করে থামার পরে এরকম স্পিডে আপনাকে হাঁটতে হবে। এছাড়াও যদি কেউ আরো ভারী এক্সারসাইজ করতে চায়, অর্থাৎ তারা যদি জিম করতে চায়, ওয়েট লিফটিং করতে চায়, এগুলো করতে পারবে। অর্থাৎ তার হচ্ছে ওয়েট লস করানোর জন্য আপনাকে প্রয়োজনীয় অ্যাডভাইস দিতে হবে। এক্ষেত্রে অনেকেই মেটফরমিন বা লিপিড লোয়ারিং এজেন্ট এগুলো দিয়ে থাকেন, বাট এগুলোর কোনো রোল নেই। তবে রোল আছে যখন ডায়াবেটিস থাকে বা তার ডিসলিপিডেমিয়া থাকে, তখন দেওয়া যাবে। বাট তার ডিসলিপিডেমিয়া নেই, ডায়াবেটিস নেই, সেক্ষেত্রে যদি আপনি মেটফরমিন বা অ্যাটোরভাস্টেটিন, রোসুভাস্টেটিন এগুলো দেন, এক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। এই হচ্ছে আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে কথাবার্তা। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোলিসিস্টাইটিস। কোলিসিস্টাইটিস হচ্ছে আমাদের কাছে কিছু পেশেন্ট আসবে, ইউজুয়ালি পেশেন্ট আমাদের কাছে আসবে ক্রনিক কোলিসিস্টাইটিস নিয়ে। এই ধরনের পেশেন্টের হচ্ছে খুব ভেগ একটা সিমটম থাকে, যে আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা ডিসপেপসিয়া টাইপের সিমটম থাকে, এবং যদি এটা অ্যাকিউট হয় সেক্ষেত্রে কিন্তু সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে। আপার অ্যাবডোমিনাল এটা হচ্ছে মানে সেন্ট্রাল আপার অ্যাবডোমিনাল ইউজুয়ালি হয় না, অ্যাবডোমিনের ডান সাইডে, অর্থাৎ রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে পেইন নিয়ে আসে। তো এখানে যদি অ্যাকিউট হয় তাহলে কিন্তু আমরা মার্ফিস সাইন পজিটিভ পাই, অর্থাৎ টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজে আমরা যদি চাপ দেই তাহলে পেশেন্ট ব্যথায় নিঃশ্বাস বন্ধ করে ফেলবে আর কি। এবং যদি ক্রনিক কোলিসিস্টাইটিস হয় তাহলে কিন্তু আমরা কোনো কিছুই পাবো না, আমরা কোনো ইনভেস্টিগেশন যখন করব তখনই শুধু এটা পাবো, কোনো এক্সামিনেশন করে আমরা আসলে কোনো ফিচার পাবো না। যদি কোলিসিস্টাইটিস আমরা ডায়াগনোসিস করতে পারি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের খুব বেশি কিছু করার নেই। আমাদের হচ্ছে একটা অ্যান্টিস্পাজমেটিক ড্রাগ দিয়ে দিব, যেমন টাইমোনিয়াম মিথাইল সালফেট, যেটা অ্যালজিন ফিসেট এসব নামে পাওয়া যায়, এটা 7 দিনের জন্য দিয়ে আমরা এটা হচ্ছে সার্জারি স্পেশালিস্ট যিনি সার্জনের কাছে রেফার করব। এটা হচ্ছে তিনি জিএ ফিটনেস বা এই ধরনের যে ইনভেস্টিগেশন গুলো এগুলো করার পরে উনি সিদ্ধান্ত নেবেন এটা হচ্ছে ওপেন কোলিসিস্টেক্টমি করবেন নাকি ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি করবেন। তবে সেক্ষেত্রে আপনি হচ্ছে তার যেহেতু ডায়াগনোসিস হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু জিএ ফিটনেসের ইনভেস্টিগেশন গুলো করে পাঠাইতে পারেন, তাহলে তার যেহেতু সার্জনের কাছে যাবেন ওখানে
সার্জনদের কাছে অনেক ভিড় থাকে, 2বার 3বার দেখানো অনেক ক্ষেত্রে সময় সাপেক্ষ হয়, সেক্ষেত্রে আপনি ইনভেস্টিগেশন গুলো আগে করে দিলে সে দ্রুত চিকিৎসাটা নিতে পারবে। এই হচ্ছে আজকের আমাদের পড়াশোনা। ধন্যবাদ সবাইকে।